দেখছো মা, ভালো লাগছে? দেখেছো মিমি? হ্যাঁ দেখেছো? তুমি ঘুরবে ঘুরবে ঘুরে যাও 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 ঘুরবে যাও চলো আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি আমি এই যে এই যে এই যে এখানে ইনু খাচ্ছে ডিম। হ্যাঁ তুমি শুরু করবে? বাবারি তো শুরু করো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্লগ। তাহলে তো আমার আজকে থেকে ব্লগ স্টার্ট করতে হবে না, তুমি করবে তাই তো? আচ্ছা তুমি কি খাচ্ছ এখন? ডিম খাও। আর স্যাটারডে আচ্ছা ঘড়িতে এখন কটা বাজে? 7টা। তোমার ঘড়িতে 7টা বাজে? 7টা নয় মা, 10টা বাজে। দেখো বন্ধুরা, আমি মেলা থেকে আমি এটা কি নাম ওটার নাম কি? আপাবু। আপাবু এটা দেখো ইনুর আবুবুটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। দেখি কেমন করে আবুবু মাথা করে, এই যে দেখো, এই যে বাহ খুব সুন্দর তো খেলনাটা। আবুবু আবুবু আবুবু। ব্লগ তো আজকে ইনায়া স্টার্ট করে দিয়েছে, আমার তাহলে স্টার্ট করার প্রয়োজন নেই। আজকে আমাদের ব্রেকফাস্টে রুটি, বাঁধাকপি আলু সবজি আর ডিম সেদ্ধ। হ্যাঁ ইনুর খাওয়া হয়ে গেছে, ইনুর দই আর রুটি খেয়েছে, এখন একটু ডিম খাওয়াচ্ছি ওকে, তাই তো মাম্মা? হ্যাঁ বাহ বাঁধাকপি সবজিটা ভালো হয়েছে। অসময়ের বাঁধাকপিটা ভালোই লেগেছে খেতে। আমি ভাবলাম যে হয়তো দুপুরেও খাবে যেহেতু। বলে এই ইংলিশে ভেজিটেবল বলে, ভেজিটেবল বলে সবজিকে ইংরেজিতে, বুঝলে? বাবা এখন আবার সজনে ডাঁটাও পাওয়া যাচ্ছে। কলা নেবে? কলা কলা নিয়েছি তো। মা এইগুলো কিন্তু রান্না করে খেতে হবে। এরকম না হচ্ছে মানে পাকা কলা নাই, মনে হয় পাকা কলা তো নেই। না পাকা কলা। আলু আছে? আলু আলু কত গো? আলু আছে আপনার 15 টাকা। মিয়াও মিয়াও কোথায় গেছে? মিয়াও মিয়াও আমি খুঁজেই পাচ্ছি না। খুঁজেই পাচ্ছে না? না, চলে গেছে এই রাস্তা দিয়ে, ওইদিকে সোজা চলে গেছে। জনি বললেই চলে আসবে। জনি জনি বলো চলে আসবে। জনি জনি এর পাপা এ সুগা নো পাপা পেনা মাউট হা 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 তেরে নাই শুনো পাপা পেও মাউট হা হা হা। চলে আয় চলে আয়, ক্যাট চলে আয়, কে চলে আয়, কে চলে আয়, বিল্লি 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 বিল্লি। হ্যাঁ এই যে আলুটা প্রয়োজন ছিল, আলু দেখলাম বাড়ন্ত ছিল। কলা আর পটল আর লঙ্কা নিয়েছো তো? লঙ্কা ওর তো দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার হয়ে এটা তো ওনার নাকি? দিয়ে আমার দিয়েছো তো না? আঙ্কেলকে দিয়ে এসো। বলো না এই নাও। এখন তো তোমরা জানোই আমি রান্নাটা সকাল সকালই বসিয়ে দিই, তো রান্না আমার কিছুটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বাঁধাকপির আলু সবজি হয়ে গেছে, ইভেন আমার ভাতটাও হয়ে গেছে, ফুটে গেছে, বন্ধ করে রেখেছি, ফ্যান ঝাড়াতে দেবো। এখন যেটা করবো, এই যে উচ্ছে আর আলুটা আপা কেটে দিয়েছে, একটু চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু ভাজা করব। তো এটাই হবে আজকে আমাদের রান্না। এখানে চিকেনও আনিয়েছি একটুখানি, দেখা যাক। চিকেন হয়তো বা এখন করব না, যদি করি তাহলে রাত্রিবেলা করব। ঘড়িতে এখন 11:30 বাজে। আর এই যে দেখো, আমার তো বললামই তোমাদেরকে যে ওই রান্নাগুলো হয়ে গেছে। এখন ওই যে চিংড়ি মাছটা তো আমি একবারে যখন নিয়ে আসি এতটা মাছ, এই ময়লাটা বের করাটা সম্ভব নয়, তো সেদিন করি না। যেদিন যেটুকুটা আমি রান্না করি সেইটুকুটাকে বের করি, এবং সেইটুকুর এই যে এর যে শিরদাঁড়ায় যে ময়লাটা থাকে সেটাকে বের করে নিই। কি খাবে তুমি? বাবা ছোলা খেয়ে সেদিন কি হয়েছিল দেখো। এখানে বসিয়ে দিয়েছি আমার উচ্ছে আলু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ভাজাটা। এটা আমি ঠিক এইভাবেই রান্নাটা করি। কার কার প্রিয় এটা খাবার সেটা জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর এইভাবে করে দেখো, আমি জানি না কেমনভাবে করো, আমি এর মধ্যে কিচ্ছু দিই না। উচ্ছেটা সরু সরু করে কেটেছি, আলু কেটেছি, চিংড়ি মাছ আর পেঁয়াজ, লবণ হলুদ লঙ্কা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এটাতেই যা ভালো লাগে এটা খেতে না, গরম গরম ভাতের সাথে একদম জমে যায়, খুব ভালো লাগে এটা খেতে। যারা একটু উচ্ছে খেতে পছন্দ করো না, আমরা তো এমনি সেদ্ধ খাই, আমাদের কথা বাদই দাও, যারা পছন্দ করো না তারা একটু এরমভাবে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো চলো এটা ভাজাটা আমি এইদিকে বসিয়ে দিই, আর একটু কিচেনের জিনিসপত্রগুলো ঠিকঠাক করবো। সিঙ্কে কটা বাসন হয়েছে সেগুলোকে ধোবো, ধুয়ে ইনায়াকে স্নান করাবো। কি গো লাইটটা কি আজকে লাগাবে না লাগাবে না? লাগাবে?
কালকে দিয়ে লাইটটা কিনে এনেছি, আমি না কখন দিয়ে ওয়েট করে আছি যে কখন লাগাবে, এবার সেটা তো জামান ছাড়া তো অসম্ভব ব্যাপার। তো আমি বলছি দেখি যদি এখন লাগিয়ে দেয় তাহলে দেখি কেমন লাগছে দেখতে। লাগিয়ে দেবো? হ্যাঁ দাও না তুমি please। কতটা খুশি হবে? অনেকটা। তা পা উঁচু করছো কেন? তোমার মতো লম্বা তাহলে হওয়ার আমি নিচে চেষ্টা হই? করছি। আমি নিচে হয়ে যাই? সব হাজবেন্ডরা যদি একটু বউদের কাছে নিচু হয় তাহলে সব ফ্যামিলিতেই কিন্তু অনেকটা সবাই হ্যাপি নইলে বউ থাকে, সিঙ্গাম হয়ে যাবে। বুঝলে? দুজনকেই অ্যাডজাস্ট করতে হয়, তাহলে সংসারটা অনেকটা ভালো হয়। আর সবই বুঝতে পারলাম, বিষয়টা হচ্ছে এখন লাইটটা লাগাতে হবে, তাই তো? ওই জন্য এত ভালোবাসা। লাগিয়ে দেবো, চলো চলো। লাইটটা এবার ওপেন করব। আমার যে কি ভালো লাগছে, কি যে আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে আমার সংসারটা কি সুন্দর সেজে উঠছে, তাই না? তোমরাও সবাই তারিফ করছো, যারা আমাকে পার্সোনালি চেনে, ফোন করে আমাকে বারবার বলছে যে দিদি খুব সুন্দর সাজানো হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে আর কি। তো যাই হোক, লাইটটা একটুখানি অ্যাডজাস্ট আমি করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর যেটা হচ্ছে সব থেকে বেশি ঝুলবে সেটাকে খুব ইজি, এইগুলো একদমই কিছু আমরা ভেবেছিলাম হয়তো অনেকটা চাপের বা আমাদেরকে ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, বাট ওই যে আমার যেমন তো সর্বে সর্বা, সত্যি তাই, সব বাড়ি টুকটাক কিন্তু ও করে দিতে পারে, এর জন্য আমার ইলেকট্রিশিয়ান ডাকার প্রয়োজন হয় না। ছেলেদের কিন্তু ছোটোখাটো একটু টুকটাক কাজ অবশ্যই জানা দরকার। তো দেখো এবার এটাকে হ্যাং করার পালা। আমি যতটা এক্সাইটেড, আমার বাড়িতে ইনায়া, জামান তিনজনে মিলে আমরা সুপার এক্সাইটেড যে এই লাইটটা যখন অন করব তখন কতটা না জানি সুন্দর লাগবে। তো দেখো হ্যাং করার পরে কিন্তু বেশ ভালো লাগছে। এই হ্যাঙ্গিং লাইটগুলো আমার ভীষণ অনেক দিনের ইচ্ছে ছিল, বাট ওই যে যখন যেটা তোমার কাছে সঠিক টাইম সেটা কিন্তু তোমার কাছে তখনই আসবে। এই যে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছি, কতটা খুশি, নায়াও খুশি, আমিও খুশি, জামানও ভীষণ খুশি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। লাইটগুলো অফ করে দিলাম, একটা যে হালকা স্যাডও পড়ে না, আমার চোখের শান্তি দেয়, দারুণ লাগছিল দেখতে। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। ইনায়া জাস্ট ঘুমোলো, আমরা লাঞ্চ করবার তার আগেই জায়গাটা কি সুন্দর লাগছে, লাইটটা দেখো দারুণ লাগছে। এখন মোটামুটি সব জানলা দরজা কিন্তু আমি দুপুরের পরে জানলাগুলো বন্ধ করে দিই, মানে মশা যাতে না ঢোকে। ওয়াও কি ভালো লাগছে, এটা কত দিনের ইচ্ছে ছিল যে আমিও একটু মানে ব্লগ শ্যুট করব, যাব, এই জিনিসটা দেখা যাবে, এই ফ্রেমটা দেখা যাবে। তোমরা জানিও কেমন লাগছে, আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু পেয়েছি। ওয়াও লাগছে, আমার খুবই ভালো লাগছে, জিনিসটা খুব পছন্দ হচ্ছে। সব থেকে বড় মানে আমাদের যেমন আমরা হাইটটা চেয়েছিলাম ঠিক সেরম হাইটই পেয়েছি। আর লাকিলি মানে আমাদের ওইখানটাতে ইলেকট্রিক পয়েন্টও ছিল, মানে কোনো হ্যাপা হয়নি আমাদের এটা করতে। চলো এবার আমরা করব লাঞ্চ। আর আজকের লাঞ্চের মেনু তোমরা তো জেনেই গেছো কি কি হয়েছে। চলো এই যে আমাদের রান্না, এটা দেখি ওইখানে স্যালাড কেটে রেখেছি, এটা হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি, এদিকে উচ্ছে আলু চিংড়ি মাছ, আর এদিকে হচ্ছে ডাল। স্যালাডটা মাখাও তুমি, আমি ভাতটা বাড়ি ততক্ষণ। গুড ইভিনিং বন্ধুরা। মা আমাকে একটু ভাত বানিয়ে দেবে, আমার পাস্তা খেতে ইচ্ছে হচ্ছে। তোমার পাস্তা খেতে ইচ্ছে হচ্ছে? পাস্তা কিন্তু কালকে থেকে ও বলছে। মা বানিয়ে দাও। ঠিক আছে মা, ঠিক আছে, চলো বানিয়ে দিচ্ছি। আজকে একটু হোয়াইট সস পাস্তা বানাবো, তার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দিশানো ব্র্যান্ডের অলিভ অয়েল, তার উপরে কুচনো রসুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ। চাইলে তোমরা এখানে আরো কিছু ভেজিস অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম, যদি কর্ন মনে করো। তো আমার কাছে আজকে যেই সবজিগুলো ছিল সেটা দিয়ে আজকে করে নিলাম। তারপরে এটাকে ভালো করে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর হোয়াইট সস পাস্তা করাটা খুব ইজি এবং বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। দেখো একটুখানি লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে, অনেকেই তোমরা ময়দা অ্যাড করো, বাট আজকে কিন্তু আমি একদম ময়দা অ্যাড করব না, আমি নর্মাল যে গমের আটা সেই গমের আটাটাই অ্যাড করব। এখানে দেখো একটুখানি হয়ে এসেছে লাল লাল, তারপরে এর মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম টেস্টটাকে জাস্ট এনহ্যান্স করার জন্য। আর আজকে যেটা আমি ইউজ করেছি দিশানো ব্র্যান্ডের এই অলিভ অয়েলটা, এই অলিভ অয়েলটা খুব ভালো সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন। যে কোনো টাইপের খাবারে এবং যে কোনো টাইপের ভাজাতে তুমি কিন্তু এই অলিভ অয়েলটা ব্যবহার করতে পারো। আর অলওয়েজ আমি দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা ইউজ করি, এটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, নো ট্রান্সফ্যাট, জিরো কোলেস্টেরল এবং 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা অনায়াসেই খেতে পারে। আর এটা যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারাও কিন্তু খেতে পারবে, কোনো রকমের আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগনেন্স কিছুই থাকে না। তারপরে দেখো আমি অল্প একটু গমের আটা দিলাম, যারা ময়দা অ্যাড করো আমি বলবো গমের আটাটা দিয়েও তোমরা কিন্তু এভাবে হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিতে পারো। টেস্টে যে খুব একটা হেরফের হয় সেটা কিন্তু একদম নয়। তারপরে এর মধ্যে আমি গরম করে রাখা কিন্তু হালকা
হালকা ঠান্ডা দুধটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি। যদি তোমরা এখানে ভেজিস দিতে চাও সেক্ষেত্রে ভেজিসগুলোকে ফ্রাই করে তুলে নিতে পারবে এবং এরম টাইমে কিন্তু তোমরা দিতে পারো। অল্প একটু লবণ, এটাতে লবণ খুব কম পরিমাণে লাগে, যথেষ্ট কম পরিমাণে লাগে, সেই হিসেবে কিন্তু লবণটা দেবে। তারপরে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আমার কাছে মনে হলো দুধটা বেশি প্রয়োজন, তাই আমি দুধটা দিয়ে দিলাম। আর ওই পাশে কিন্তু আমি পাস্তাটাকেও বয়েল করে রেখে দিয়েছি। পাস্তাটা প্রায় 6-7 মিনিট মতো বয়েল করতে হবে, যেহেতু এটা পুরোপুরি হুইট এবং সেমোলিনা পাস্তা, তাই একটু বয়েল করতে সময় লাগে। তবে এটা প্রচণ্ড হেলদি, তোমাদেরকে আগেও বললাম, সবাইকে, বাচ্চাকেও দিতে পারো, বয়স্ক মানুষকেও দিতে পারো, নিজেরাও তোমরা কিন্তু খেতে পারো। সবসময় আমি কিন্তু এই যে দিসানো ব্র্যান্ডের পাস্তাটা ইউজ করি। বয়েল করে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পাস্তা অনেকে অনেক রকম ভাবে করো, আমি ঠিক যেমন ভাবে করলাম ঠিক সেরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে বেশ ভালো হয়েছিল। তারপরে ওপর থেকে অল্প অল্প একটু চিলি ফ্লেক্স, অল্প একটু অরিগ্যানো পাউডার, সবকিছু একটু দিয়ে দিচ্ছি। পাস্তায় অরিগ্যানো এবং চিলি ফ্লেক্সটা না দিলে সেই ফ্লেভারটা যেন আসে না। দেখো আমি দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল করে, খুব বেশি নয়, যেহেতু আমার ইনায়া খাবে, বাচ্চা খাবে, তাই যতটুকু না দিলে নয় ততটুকুই দিয়েছি, খুব বেশি স্পাইসি করে নি। আর এর টেস্টটাকে আর একটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে আমি চিজ অ্যাড করেছিলাম। তোমরা যদি মনে করো এর মধ্যে চিজ অ্যাড করবে না, তাহলে কিন্তু তুমি চিজটাকে স্কিপ করে যেতে পারো। চিজ ছাড়াও এটা বেশ ভালো লাগে খেতে। নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই তোমরা জানিও। এই পাস্তা এবং অলিভ অয়েল দুটো প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা একবার দেখতে পারো। গুড ইভিনিং, ঘড়িতে এখন 6:45 বাজে। আর এই যে ইনায়না কালকে থেকেই পাস্তাটা খেতে চাইছিল, তো আজকে ওকে বানিয়ে দিলাম পাস্তা। কেমন হয়েছে মা? এই মজা। সেই মজা হয়েছে। এটা আমাদের খেতে দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আমরা একটুখানি বেরোচ্ছি, যাব বারাসাত স্টেশনের কাছাকাছি। আমরা যাচ্ছি একটা কারণের জন্য, একটা রিজন নিয়ে, সেটা হচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম ইনায়াকে কোনো গানে না নাচে, হ্যাঁ ইনায়াকে কোনো একটা কিছুতে দেবো, হয় গানে বা নাচে। আমি জানি না ওকে নেবে কি নেবে না, তো আমি ফোনে কথা বলেছিলাম, আমি কন্ট্যাক্ট করেছিলাম ফেসবুক থ্রু দিয়ে, মানে যে বারাসাত যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপের থ্রু দিয়ে আমি কন্ট্যাক্ট করেছি। তো আজকে যেতে বলেছে, ওকে নিয়ে বলছে বাচ্চাকে আগে নিয়ে আসুন, তো ওকে আমি নিয়ে যাই, ওকে আগে দেখুক। আমি কিছুই জানি না যে ওকে আদৌ ভর্তি নেবে কি নেবে না, কি হচ্ছে না হচ্ছে, চলো আগে গিয়ে দেখি। ইনায়ের হচ্ছে এটা নাচের বিলটা আছে, হ্যাঁ ইনায়ের হচ্ছে এটা নাচের ক্লাস। যদি ভর্তি নেয় তাহলে ওর জীবনের একটা নতুন অধ্যায় হতে শুরু করলো। তো ওকে তো আমাদের গানে এবং নাচে দুটোতেই দেওয়ার ইচ্ছে আছে। গানটাতে বেশি ফোকাস দেওয়ার ইচ্ছে আছে, যেহেতু জামানের খুব পছন্দের গান, তোমরা জানোই, এবং ও খুব মানে হয় না যে সবারই একটা একটা করে স্বপ্ন থাকে বা ড্রিম থাকে, বাট ফুলফিল করতে পারেনি, সেরকম পরিস্থিতি বা সুযোগ কিছুই ছিল না। তো যদি আমার মেয়ে চায়, যদি তার উপরে কোনো জোরপূর্বক থাকবে না, যদি তার ইন্টারেস্ট থাকে, এবার ইন্টারেস্ট আছে কি নেই সেটা তো আমরা না দিলে বুঝতে পারবো না। তাই জন্য আমরা প্রথমে, যেহেতু এখন ওর স্কুল নেই কিছু নেই, যদি ওকে অ্যাডমিশন নেয়, যেহেতু ও কথা বলে, সব কিছু অ্যাক্টিভিটি করে, ওর একটা নাচ করারও ইচ্ছে আছে, গান করারও ইচ্ছে আছে, তাই জন্য দুটোতে ওকে আমরা দেবো। তারপরে ফার্দার প্রসেস, আগে যেটাতে ওর ইন্টারেস্ট মনে হবে ও সেটাকে নিয়ে এগোবে এবং বাকি একটাকে স্টপ করে দেবো। একসাথে এতগুলোকে নিয়ে যখন ও স্কুলে যাবে সব কিছু মিলিয়ে তো সম্ভব হবে না, সেটা আমিও জানি। তো যেটা ওর মনে হবে, যেটা ও ঠিক মনে করবে, সেটা তো পরের ব্যাপার। এখন আপাতত একটা ছোট্ট স্টেপ। চলো চলে এসেছি। ইনু এবার ভয় পাচ্ছে, সারা রাস্তা বলে বলে এলো। চলো চলো চলো, এগুলো সব দিদি ভাই তোমার, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, আরো উপরে আরে একবার ব্যায়াম হয়ে যাবে আমার। সত্যি হাঁপিয়ে গেলাম আমি। তুমি তাই তো? আচ্ছা আচ্ছা, তোমাদের প্রচুর ভিডিও দেখি। ও বাবা, আমি তোমার ভয়েস শুনেই ভাবছি আমার এত চেনা লাগছে। বাহ, তোমার কথা চেনে আন্টি। আচ্ছা নাচ করে ময়না চলাক চলাক আমি দেখেছি। তাহলে আর কোনো টেনশন নেই। আন্টি আন্টি তো চেনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত সুন্দর ডান্স করো, দেখো তোমার কত ফ্রেন্ডস, এই দেখো। দেখছো এইগুলো ফ্রেন্ড তোমার। তুমি এখানটাতে সুন্দর করে নাচ করো, ডান্স দেখবো, ঠিক আছে? ঠিক আছে? কে দিয়েছে ঘড়ি? হ্যাঁ করবে তো, চলো। এই ময়না ছলক ছলক ডান্স করবে এখন। ময়না ছলক ছলক সবাই করবে, তুমিও করবে, ঠিক আছে?
ঠিক আছে হ্যাঁ খাও, খাও। জল খেয়ে নাও, জল খেয়ে ভালোই হয়েছে। ও হচ্ছে আমাদের ভিডিও অনেক আগে থেকেই দেখে, ভালোই হলো, একদম ইনুকেও চেনে। নাও। হ্যাঁ তাই তো তোমার আজকে ডান্স দেখবো তো আচ্ছা তুমি আচ্ছা। ভয় পাচ্ছ প্রথম দিন তো একটুখানি, তাই জন্য ওর ভয় ভয় পেও না, লাগছে। এরা সবাই তোমার ফ্রেন্ডস হ্যাঁ সবাই চেনে মা, তোমাকে সবাই চেনে, চলো ঠিক আছে? চলো তোমাদের ডান্স শুরু করি চলো পানি খেতে পারছি না। এই হয়ে গেছে জল খাও না, চলো ইনু একটু ভয় পাচ্ছে, প্রথম দিন তো তাই একটুখানি ভয় পাচ্ছে, আস্তে আস্তে ভয়টা ভেঙে যাবে, যখন আবার সবাই আসবে সবাইকে পেয়ে তখন ও বলবো মা তুমি চলে যাও। আমি ওকে বলেছি মাম্মা তুমি কিন্তু আজকে আমি তোমাকে রেখে চলে আসবো, তুমি নাচ। মা তোমরা কোথায় যাবে? তোমরা কোথায় যাবে? কি খাচ্ছে মা? আঙ্গুল খাচ্ছে। আজকে ফার্স্ট দিন তো ভয় হ্যাঁ, একটু তুমিও ভয় ফার্স্ট দিন ভয় পেয়েছিলে না, হ্যাঁ ভয় পেয়েছিলে না আর আমি ভয় পেয়েছি না। আমি জানি ভয় পেয়েছি। রেডি একটু ভয় পাচ্ছে, ভয় লাগে। এদের বয়স ক্লাস অন্যরকম ও 2 আর 1 এসব মানে এ সব থেকে ছোট। সব থেকে ছোট আর ওর ফোন চলো রেডি কিরকম কিরকম দাঁড়াবে চলো রেডি খেলে খেলে এই রেডি খেলে চুপ 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 এরা সব দেখো, নতুন ইনু দেখো। এরা কেউ পুরোনো এরা সব নতুন আচ্ছা 1 2 3 4 5 6 7 8 1 2 উপরে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এবার করো দেখছো মা, ভালো লাগছে, দেখেছো এটাই মিমি? চাইছিল। হ্যাঁ 1 2 3 4 1 দেখেছো? 2 3 4 বসো দেখেছো মিমির সাথে সাথে করবে। পিছনে পিছনে চলো 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 তুমি ঘুরবে ঘুরবে, ঘুরে যাও 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 বলবে এখানে দাঁড়াও যাও, চলো আমি যাচ্ছি আমি যাচ্ছি, আমি এই যে চলো ঘোরো 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 ঘোরো, এই যে আমার হাত ধরে, আমার হাত ধরে, মায়ের হাত ধরে ঘোরো আমার ঘোরো। হাত ধরে, হ্যাঁ, আমার ঘোরো, এই তো। আচ্ছা আচ্ছা, দেখো দেখো দিদিরা কেমন করছে। ঘোরো মায়ের সাথে ঘোরো। প্রথম দিন তো একটুখানি ও একটু ভয় ভয় পাচ্ছে, মানে এরকম এনভায়রনমেন্টটা দেখেনি। করো, ওই দেখো এবার কালা চশমা নিচ্ছে, এবার দেখেছো? কালা চশমা। ওই দেখো কালা চশমা, দেখেছো? 1 2 3 4 1 2 3 4 ঠিক আছে, দেখো এবার কি পাম 1 2 3 4 উপরে নিচে দেখেছো কেমন করছে মিমি? 1 2 3 4 1 2 3 4 করো কালা চশমা, হাততালি দাও ইনু হাততালি। সুন্দর সুন্দর। ইনু বলছে মনে মনে ভাবছে আমি তো এইগুলোই চাই। চাই হয়ে যাবে তাই তো? মা, ওর এমন একটা হ্যাবিট হয়ে যাবে না তখন আর। জল খেয়ে নাও ঠিক আছে, তোমার একটা আমার নাম কি? দেখেছো তোমার এটা দিদি হয়, সবাই সবগুলো তোমার দিদি, বুঝতে পেরেছো? তুমি দিদিদের সাথে ডান্স করবে, আমি থাকবো, আমি চলে যাব, আর তাও তুমি একা একা করবে? কি গানে চোখ তুলে দেখো না করবে? না করবে না? না তাহলে কি গানে করবে বলো? ময়না ছলক ছলক? না কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না আজকে? না আজকে কিচ্ছু হচ্ছে না। তাহলে তুমি আজকে বসে থাকো। তুমি আজকে বসে দেখো তুমি, হ্যাঁ আজকে তুমি দেখো দিদিরা করছে, তুমি দেখো, ঠিক আছে? এটাই তো বড় চ্যালেঞ্জ আমার, মানে এই যে প্রথম শুরু হলো নিয়ে আজকে আসা, হচ্ছে এই একটু প্রথম। কাঁদবে, এই প্রথম কেউ করে না করে না, মিশতে মিশতে আবার ঠিক হয়ে যাবে, মশা ছটপটে তাই না? হ্যাঁ এদের সঙ্গে ভাষা সবকটা আজকে সবথেকে ভদ্র এরা চার ঠিক আছে? নাম্বার একটা পায় 4 নাম্বার চারটে চলো রাইট লেগ সামনে লেফট লেগ পিছনে রাইট লেগ পিছনে লেফট লেগ সামনে 1 দেখেছো মা? 2 3 4 1 2 3 4 1 2 3 4 আবার দাও আবার দাও আবার দাও, আবার করবে? হ্যাঁ তুমি উড়ে যাবো আমরা এটা করবে কিন্তু হ্যাঁ ঠিক আছে। এরকম এরকম উড়ে যাবে তারপরে কি চাঁদ মামার কাছে দেখবে তারপরে অনেক মজা হবে ঠিক আছে, বাড়ি গিয়ে করবে এটা। কি যেন গানটার নাম? উড়ে যাবো আমরা চাঁদ মামার বাড়িতে আচ্ছা ঠিক তাহলে আছে, ওটাই ওটাই ও শুরু থাকবে। করবে, হ্যাঁ হ্যাঁ। চলো ম্যামের আজকে
যাবো না যাবে না। ও আজকে থাকবে। আজকে তো আমরা এসেছিলাম এটা পুলিশ কোয়ার্টারে, এখন এখানে কয়েকটা বাচ্চা শেখে, তাই আমি বললাম কি বাচ্চাদের মাঝেও শিখুক, বাড়ি গিয়েও শেখায়, তবে আমি বললাম কি বাচ্চাদের মাঝেও শিখুক, প্রয়োজন হলে কিছুদিন পরে বাড়ি যাবে। তো যাই হোক, আজকে ইনুর একটুখানি জড়তা ছিল, সেগুলোকে আস্তে আস্তে কাটবে, এখন বাড়ি যাবে না। বাড়ি যাবে না? দাঁড়াও আমি গাড়িটা নিয়ে আসি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমরা ঘুরু করতে যাবো, বাড়ি যাবো না, বাড়ি বাড়ি যাবো না তো? আমরা ঘুরু করতে যাবো। ঠিক আছে। এবার চলে এসেছি বিশালে। বিশালে কয়েকটা কাজ আছে, একটা জিনিস এক্সচেঞ্জ করানোরও ছিল, আর একটা দুটো জিনিসও নেওয়ার আছে। খুঁজে পেয়েছেন? সেদিন বিলটাও আমাদেরকে দিয়েছিল গন্ডগোল। এসেছিলাম আমার একটা জিনিস এক্সচেঞ্জ করতে, এক্সচেঞ্জ করে জামাকে বললাম তুমি নিয়ে নাও। তো দেখো এতগুলো নিয়েছে ও। তাড়াতাড়ি এসো মা, অত সময় নেই, বিল করবো, তাড়াতাড়ি এসো। তাহলে কাজ হয়ে গেল, এখন একটু গাড়ির তেল ভরে বাড়ি যাবো, তাই তো? রেস্টুরেন্টে যাবে না? গাড়ি তেল ভরে আমরা একটা রেস্টুরেন্টে যাব, ওটা আমাদেরকে বলেছিল, একটা ইনভিটেশন আছে। তো যাই হোক চলো ওইখানে যাচ্ছি। যাবো যাবো, চলো ওইখানে যাবো, এবার যাবো। ফুল হবে, সাবধানে দেবে যেন পড়ে যায় না। আচ্ছা, মানে গাড়ি চলবে কি করে, বুঝেছো? হ্যাঁ, যেটা তোমাদেরকে তখন বলছিলাম, একটা ছোট্ট হোম কিচেন টাইপ করেছে এখানটাতে। তো আমাদেরকে বলেছিল আসতে, চলো ভালোই হলো, বাড়ির পাশে, কখনো যদি আমি রান্না নাও করি ফোন করে বলে দিলে হোম ডেলিভারি হয়ে যাবে। চলো দেখি ঘুরে আসি। কাদা দিয়ে নয়, কাদা দিয়ে নয় মা। ও বাবা, ইনায়াকে চিনো তো? ও আচ্ছা, এসো মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো। কখনো আমাদেরও প্রয়োজন হলে আমরাও নিয়ে যেতে পারি। হ্যাঁ, মানে বাড়িও কি দিয়ে আসে? এখনো শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি আসবে আমার কাছে, আসবে একটু। এটা কতদিন হয়েছে? এই যে আসার সাথে সাথে ইনুকে মোমো দিয়েছে, এখানে পকোড়া আছে। কোনটা খাবে তুমি? খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা, মানে একদম ঘরোয়া খাবার, বাড়ির মতো, ভাত ডাল রুটি সবজি সব কিছুই। তো আগে দিয়ে একটুখানি ফোন করে অর্ডার করলে বাড়িও পৌঁছে যায়, এরকম একদম ঘরোয়া খাবার। এটা হচ্ছে 2 নম্বর রেলগেটের কাছে। তো যদি দরগাবাড়ি, আচ্ছা দরগাবাড়ি, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, দেখতে পারো তোমরা। আমার কাছে তো বেশ ভালোই লাগছে একদম। এখানটাতে যারা বিশেষ করে স্টুডেন্ট এই চত্বরে থাকো, এখানটাতে আসতে পারো, খেতে পারো। চলো আমরাও ট্রাই করি। কেমন মা মোমোটা? ভালো মা, ভালো। ওই তো আমার ইনু রিভিউ দিয়ে দিয়েছে। ইনু রিভিউ কি ওকে? আমরা এত কিছু ফ্রাইস খাচ্ছি, এখানটাতে আবার ফ্রাইড রাইস, চিলি চিকেনও। আর বাড়ি গিয়ে ডিনার করার কোনো চান্সই নেই। এই যে এখানে খেয়ে নিলাম, ঠিক আছে? তাহলে ইনু কে একটু দাও। হ্যাঁ দেবো দেবো। ইনু মোমো খাচ্ছে, খুব মজা করে মোমোটা খাচ্ছে। খাক, ও মোমো এমনি পছন্দ করে তো। ঝাল নেই, একদম ঝাল নেই। ঘড়িতে এখন রাত্রি 11:30 বাজে। আমরা তো চলে এসেছি অনেকক্ষণ আগে, একটু ড্রেস চেঞ্জ করলাম, ইনু আবার পটি করলো, ক্লিন সব কিছু করলাম। এখন এই যে দুধ খাবো, তো দুধটা ঢেলে নিচ্ছে। আর আজকে না দুধ একটু বেশি দিয়েছে, তো আমি ভাবছি একটু দই বসিয়ে দিই। দুধটা এখন এই কাচের বাটিতে করে রাখবো, কারণ সেদিন দই বসিয়েছিলাম, জামানের ভীষণ পছন্দ হয়েছিল। একটু দেখো না, জামানের ভীষণ পছন্দ হয়েছিল দইটা, বলছে তুমি এরমভাবেই দই বসাবে। যাই হোক, তো দেখা যাক, একদম খুব সিম্পল যেভাবে বেসিক দই বসায় সেরকমই বসিয়েছিলাম, আর ভালো হয়েছিল। ব্লগটা তো এন্ড করবো, তার আগে কয়েকটা কথা বলি। অনেকেই তোমরা ভাববে বা বলবে যে দিদি তুমি মুসলিম হয়ে কী করে তোমার মেয়েকে ডান্সে দিচ্ছ বা এই টাইপের এইগুলোতে দিচ্ছ, তুমি হাদিস শেখাচ্ছ না, বা এই টাইপের জিনিসগুলো, মন্তব্যগুলো উঠে আসবে। দেখো আমি একটা কথা বলি, ইনায়া সবে ছোট, 2.5 বছর ওর বয়স, ঠিক আছে? এবার ওকে তো তোমরা দেখেছো বাড়িতে গান নাচ, ওর এগুলো করতে খুব ভালো লাগে, ও খুব পছন্দ করে। তো আমি ওকে এই সেশনে স্কুলে দেবো। তো স্কুলে দেওয়ার আগে আমি চাইছিলাম ওকে এমন একটা কিছু অ্যাক্টিভিটির মধ্যে ঢোকানো যেন সবার সাথেও মিশতে শেখে। দেখো হয়তো ক্যামেরার সামনেও অনেক কথা বলছে, কিন্তু ও জানে না যে এটা ক্যামেরা, বা ক্যামেরার পেছনে আমাকে অনেক মানুষ দেখছে। কারণ আমরা এই জিনিসটা কবে থেকে শিখলাম, যখন আমাদেরকে ভিডিওতে তোমরা দেখছো বাইরে কোথাও যাচ্ছি, ইনুকে চেনে, বাট ইনুকে আদর করতে আসছে, তখন দেখছি ইনু কথা বলছে, বাট ক্যামেরার সামনে যতটা ও মানে ফ্লুয়েন্টলি কথা বলে, সামনাসামনি কিন্তু বলতে পারছে না, ও কিন্তু একটু ভয় পাচ্ছে। তো এই জড়তাটাকে কাটানোর জন্য আমাদের মনে হয়েছিল যে ওকে কোথাও একটা দিতে হবে। দেখো অন ক্যামেরায় কথা বলা এবং সবার সাথে মেশা, এটা তো জাস্ট ও বাড়ির মধ্যে থাকছে, কিন্তু ওকে স্কুলে যেতে হবে, অন্যান্য আরও জায়গায় যেতে হবে, তখন তো ওকে সামনাসামনি ফেস টু ফেস মানুষের সাথে, বাচ্চাদের সাথে বা টিচারদের সাথে কথা বলতে হবে, তাহলে ওকে তো ওই এনভায়রনমেন্টটা দিতে হবে আমাকে। এবার কি করব, কোথায় দেবো না দেবো করতে করতে আমরা ডিসাইড করলাম যে ও যেহেতু নাচে এবং গানের একটু ইন্টারেস্ট রয়েছে,
তো চলো সবার মাঝে দিয়ে ও একটু হাত পা নাড়াবে, ও একটু নিজের মতো সময় কাটাবে এবং মিশতে শিখবে বাচ্চাদের সাথে, সব থেকে বড় কথা এটাই। দেখো হ্যাঁ, এটা নয় যে ওকে আমি নামাজ শেখাবো না বা ওকে আমি হাদিস শেখাবো না, ও একটুখানি বড় হোক, আমাদের সামনেই মসজিদ, মানে আমরা এটাও ভেবে রেখেছি যে একটুখানি ও কথা টথা স্পষ্ট বলতে শিখলে অ্যাটলিস্ট 3.5 বছর বয়স থেকে ওকে আমি মক্তবে পাঠাবো, এটাও আমরা ভেবে রেখেছি। আমি আমার মেয়েকে জানি না আমি কতটা তৈরি করতে পারবো বা আল্লাহ কি লিখে রেখেছেন ওর ভবিষ্যতে, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে। আমি আমার মেয়েকে চাই যে না, ও সব কিছুতে একটা মানুষ এক্সপার্ট হতে পারে না, কিন্তু ও পারুক। এই যে ধরো ওকে আমি একটা স্কুলে ভর্তি করব, ঠিক আছে, ওকে আমি বারাসাতে ধরো কোথাও একটা স্কুলে ভর্তি করব, এবার স্কুলে গিয়ে কি হবে না, সব বাচ্চারা হয়তো পারফর্ম করছে, ও হয়তো পারছে না, ও হয়তো পিছিয়ে পড়ছে, এই জিনিসটা আমি চাই না। কারণ আমরাও যখন স্কুলে গেছি বা আমরাও পড়াশুনো করেছি, আমাদের যুগে না এতটা কম্পিটিশন ছিল না, আমাদের সময়ে ছিল, বাট এখনকার যুগ অনেক অ্যাডভান্স। তো এই সময়টাতে ওকে যদি আমি যুগের সাথে তাল মিলিয়ে আস্তে আস্তে না সব কিছুতে শেখাই, হয়তো কখনো আমাকে প্রশ্ন করতেই পারে যে মা তুমি আমাকে এটা কেন করাওনি, তাই না? এবার আমি ওকে এটা নাচে দিচ্ছি বা গানে দিচ্ছি মানে এটা কিন্তু ওর কেরিয়ার নয়, ওকে আমরা প্রত্যেকটা জিনিসে ইনভলভ করতে চাইছি। তারপরে আমরা দেখবো ওর কোনটাতে বেশি ইন্টারেস্ট রয়েছে। পড়াশুনো তো অবশ্যই থাকবে, পড়াশুনো থাকবে, মানে তোমার নামাজ কালামও থাকবে, ইসলামিক চর্চা থাকবে, এটা সবাইকে জানতে হবে। আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদেরকে ইসলামিক জিনিসগুলো জানতে হবে, যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী তাদেরকেও তাদের সেই জিনিসগুলো জানতে। তো যাই হোক, এটা হচ্ছে সবার বাড়ির মধ্যে এবং নিজের ধর্ম, ওটা হচ্ছে আলাদা জিনিস হলো। কিন্তু এই যে পড়াশোনার সাথে সাথে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেকটা হেল্প করে। সেটা হতে পারে, সেটা যে শুধু ডান্স করতে হবে সেটা না, ডান্স হতে পারে, গান হতে পারে, ক্যারাটে হতে পারে, সুইমিং হতে পারে, অনেক আছে। তো যেহেতু ইনায়াকে দেখেছো একটু নাচ গান করতে পছন্দ করে, ওর বয়সটা তো 2.5 বছর বয়স, একটুখানি যাক না, একটু সবার সাথে মিশতে শিখুক, জানতে শিখুক, একটুখানি ও স্কুলে যখন যাবে আর 4টে বাচ্চার সাথে যেন ও পারে পারফর্ম করতে পারে, এই জন্যই ওকে আমরা দিলাম। যাই হোক, এটা নিয়ে কেউ কোনো রকমের মন্তব্য আমার মনে হয় না করাই ভালো। আমি এবার দিন ট্রেনে আসছিলাম, একটা ইনসিডেন্ট বলি। তো ট্রেনে আস্তে আস্তে ইনায়া তো জানোই প্রচুর কথা বলে আমাদের সাথে, তো এক স্কুলের ম্যাডাম, মানে বারাসাতের খুব একটা নাম করা স্কুলের ম্যাডাম আমাদের পাশেই বসেছিলেন। তো ইনায়ার সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করে, বিভিন্ন টাইপের কথা বলছে, বাচ্চাটা তো অনেক কথা বলে, খুব ভালো। তখন আমিও জিজ্ঞেস করলাম আপনি কি করেন, উনিও বললেন আমি এরকম একটা টিচার। তারপরে ওনার সাথে আলোচনা করলাম, তো উনিও আমাদেরকে একটাই কথা বললেন যে বাচ্চাকে পড়াশুনোর সাথে সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা মাস্ট। কারণ দেখো, তোমার বাচ্চা পড়াশুনো করেই যে পড়াশুনোতেই কেরিয়ার করবে সেটা কিন্তু কখনো হয় না। হ্যাঁ, যারা পড়াশুনো নিয়ে কেরিয়ার করছে ওয়েল অ্যান্ড গুড। এবার হয়তো অনেকেই আছে যারা পড়াশোনাটা একটা টাইম পর্যন্ত করে, যেটা গ্র্যাজুয়েশন বলো বা একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত করে, তারপরে কিন্তু অন্য জিনিসে, অন্য খেলাধুলোতে বলো, অন্য কিছুতে কেরিয়ার গড়ে তোলে। তো এটাই হচ্ছে ব্যাপার। তাই জন্য বাচ্চাদের এখন হচ্ছে ওর তো জীবনটা সবে শুরু, ওকে যেটাই করা মানে আমরা ওকে বিভিন্ন জায়গা থেকে ইনভলভ করি, যেটা দেখবো যে না ওর একদম ইন্টারেস্ট নেই, ওর ভালো লাগে না, জোরপূর্বক ওর উপরে আমরা কোনোদিন চাপিয়ে দেবো না। ওর যেটা ভালো লাগবে সেটাই করবে। আমাদের বাবা আমাদের যেমন ছিল, আমি বলছি আমাদের বাবা আমাদের যে পড়াশুনো মানে পড়াশুনোটাই করতে হবে, কিন্তু এখনকার যুগ অনেক অ্যাডভান্স এবং এই যে এখন বাচ্চারা কোথাও যেতে পারে না। তুমি ভাবো, আমি আমার বাচ্চাকে মাঠে খেলতে যেতে দেবো? ভাবনারই বাইরে, কেউ যেতে পারবে, কারণ আশেপাশে যা ঘটনা ঘটছে এখন সেটা তো নতুন করে বলার কিছু নেই। তাই জন্য আমাদেরকে বাধ্য হতে হয় বা আমাদেরকে যে এই সমস্ত জায়গাগুলো থেকে বাচ্চাকে একটু ইনভলভমেন্ট করাই, বাচ্চারা একটুখানি মিশতে শিখুক, জানতে শিখুক, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা নিয়ে কেউ কিছু মন্তব্য করো না, আমি আমার ওপিনিয়নটা জানালাম। বাকি যারা মন্তব্য করার হয়তো কিছু করবে, অনেক বাবা মা বা অনেক মায়েরা আমার সাথে রিলেট করতে পারবে, তারা আমার মতের সাথে সহমত হবে, হয়তো তারা কমেন্টের মাধ্যমে অনেকে জানাতে পারবে, অনেকে জানাতে পারবে না। কিন্তু আমার মনে হয়, কারণ আমি আমার আনুষঙ্গিক আমার পারিপার্শ্বিক সমস্ত যারা নতুন মা হয়েছে বা তাকে দিয়েছে আমার থেকে একটু বড়, তো তাদের সাথেও আমি সমস্ত কিছু আলোচনা করে দেখলাম যে না, আমরা যে ডিসিশনটা নিতে চলেছি ঠিকঠাক। তো যাই হোক, বাকিটা এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার মেয়ের জন্য দোয়া করো, জীবনের একটা নতুন অধ্যায়ও শুরু করতে চলেছে, ওর জন্য তো আমরাও সব সময় পাশে আছি। তোমরা সবাই ওর জন্য দোয়া করো, প্রে করো, যেন আমার এই সুন্দর ফুটফুটে মেয়েটা একদিন অনেকটা বড় হতে পারে, সব থেকে বড় কথা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এখনকার মেয়েদের সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা সব থেকে বেশি জরুরি। সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের ক্যারিয়ারে কিন্তু শক্ত হতে হবে। বাকি তো আছেই, সেগুলো তো হতেই থাকবে টাইমের সাথে সাথে। চলো, গুড নাইট।